আমাদের আজকে ডেট কত বল দাঁড়া? 27। আজকে হচ্ছে 27শে জুলাই। আমরা পড়ছিলাম তড়িতের চুম্বক প্রবাহ। এখানে কি কি জিনিস আমরা পড়েছি হচ্ছে প্রথমে প্রাথমিক ঘটনাবলী পড়েছি। প্রাথমিক ঘটনাবলী মানে ওরস্টেডের পরীক্ষা, তারপর তোমার কোন দিকে কি হয়, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, হেন তেন, এগুলো হচ্ছে প্রাথমিক ঘটনাবলী, যেগুলো থেকে প্রমাণ হয় যে কারেন্ট পাঠালে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এটা জানার পরে সেকেন্ডে আমরা পড়েছি ল্যাপ্লাসের সূত্র বা বায়ো-স্যাভার্টের সূত্র। ল্যাপ্লাস বা বায়ো-স্যাভার্টের সূত্র। বায়ো-স্যাভার্টের সূত্র হলো। এবার তারপরে আমরা প্রয়োগ পড়েছি, এগুলো আমরা পড়েছি। পড়ার পর আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করার পর তারপর আমরা পড়েছি অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সমাকল সূত্র। এর বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা করেছি। করার পর আমরা এখানে তোমাদের একটা ডাউট আছে, এটা আমরা বুঝবো। তারপর আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে চুম্বক বল কাকে বলে। কোন একটা আধান যখন চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যায়, তাহলে চুম্বক বল বলতে কি বোঝায় সেটা আমরা দেখি। চুম্বক বল, চুম্বক বল আর তড়িৎ বল মিলে যেটা হয় সেটাকে আমরা বলি লরেঞ্জ বল। এটা সম্বন্ধে আমরা পড়েছি। এফ লরেঞ্জ সমান হচ্ছে কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। চৌম্বক বল যেটা সেটা হচ্ছে এফ ম্যাগনেটিক, এটা হয় কিউ ইন্টু ভি ক্রস বি। এতটা পর্যন্ত কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। আর চৌম্বক বল কেন কাজ করে না সেটা কি পড়েছিলাম? এবং আমি বলেছিলাম যে এটা পরীক্ষায় পড়বে, তো সেটাও ইম্পর্টেন্ট। স্থির চৌম্বক বল কার্য করে না। কোনো কার্য করে না, এটা প্রমাণ করেছিলাম। তো এই সমস্ত জিনিস আমরা অনেকটা পড়ে ফেলেছি চ্যাপ্টারের, প্রায় 75% আমরা পড়ে ফেলেছি, মানে প্রায় 60% পড়ে ফেলেছি। চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 7-8 নাম্বার পড়ে। এবং শুধুমাত্র এখান থেকে পড়ে তা নয়, এখানের পরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো এখানকার কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগে। এবার এর মধ্যে থেকে আমরা যদি অ্যাম্পিয়ারের বদ্ধপথ সমাকল সূত্রটা যেটা আমরা বলেছিলাম, সেখানে একটা ডাউট আছে। অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সমাকল সূত্রের প্রয়োগ, এটা আমরা বলেছিলাম। এটা কি সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল। এই যে পথ সমাকল, পথ বরাবর, ডিএল মানে হচ্ছে পথ, কার কার পথ সমাকল? চৌম্বক ক্ষেত্রের। কিরকম সমাকল? বদ্ধ সমাকল। কোন কোন লাইন বরাবর? কোন একটা ধরে নাও পথ পি, একটা লাইন, লাইন মানে কি একটা বদ্ধ পথ, ধরে নাও এটা হচ্ছে পি, এটার নাম আমরা দিয়েছি পি। তো তার মধ্যে দিয়ে যে কারেন্ট গুলো এর মধ্যে দিয়ে লুপের মধ্যে দিয়ে যাবে, এটা কিন্তু পথ। এই যে এটা হচ্ছে কিন্তু পথ, পিটা হচ্ছে পথ। কিরকম পথ? বদ্ধ পথ, বদ্ধ পথ। সেই লুপের মধ্যে দিয়ে আমরা যদি পথ সমাকল করি ম্যাগনেটিক ফিল্ডের এই বরাবর, তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট গুলো বেরিয়ে গেছে, টোটাল যে কারেন্ট যত ধরো এখান থেকে বেরিয়ে গেছে, এটা যদি I1 হয়, I2 হয়, I3 হয়, I4 হয়, তাহলে আমরা দেখলাম এটা সমান হচ্ছে মিউ ইন্টু আই এনক্লোজ। এনক্লোজ মানে কি? ওই যে লুপটা নিয়েছি, ফাঁদটা নিয়েছি, সেই ফাঁদের মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে। তাহলে এক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে কিন্তু আই এনক্লোজ হয় I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4।
হ্যাঁ কি না? এটা খুব সিম্পল। এবার এইটাকে আমরা অ্যাপ্লাই করেছিলাম বিভিন্ন ক্ষেত্রে, যেগুলো আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম। এর অ্যাপ্লিকেশন যেগুলো প্রয়োগ করেছিলাম এই সূত্রের, সেটা প্রথমে আমরা ঋজু তারের ক্ষেত্রে প্রয়োগ করেছিলাম। দীর্ঘ ঋজু তার, দীর্ঘ ঋজু তার, সেটাকে আমরা খুব কসরত করে বায়োসাভার্ট সূত্র দিয়ে আমরা বার করেছিলাম যে আই প্রবাহ যদি যায়, তাহলে সেখান থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রটা হবে সেটা ভিতর দিকে ঢুকবে। কারণ আমরা বুড়ো আঙুল বরাবর মানে কারেন্ট যাবে, আর আঙুলগুলো যেদিকে মুড়বে সেই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এটা ভিতরের দিকে ঢুকবে। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্রটা হয়, সেই ফর্মুলাটা আমরা বার করেছি কত, μ0I/2πr। এটা আমরা অ্যাপ্লাই করেছি। নেক্সট আমরা অ্যাপ্লাই করেছি এটা সলিনয়েডের জন্য। সলিনয়েড, তার আগে আমরা এই ঋজু তারটাকে, এটা হচ্ছে পাতলা তার, তার বাইরে এটা হচ্ছে বাইরে, বাইরে এই ক্ষেত্রটা হয়। আমরা এর অভ্যন্তরেও বার করেছি। অভ্যন্তরে আমরা কি দেখেছিলাম, ইনসাইড তারটা ধর মোটা যদি তার হয়, তার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে তার ভিতরে, এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে তোমার অক্ষ, তাহলে তার ভিতরের কোনো একটা পয়েন্ট যদি আমরা ধরি যেটা আর দূরত্বে অবস্থিত, সেখানে বি ইনসাইড কিন্তু আমরা দেখেছিলাম এটা কিন্তু প্রপোর্শনাল টু আর হয়। এর ফর্মুলাটা তোমরা কি ছিল নিশ্চয়ই জানো। বি ইনসাইড সমান কত ছিল বলো, ফর্মুলা মনে আছে কারো? বি ইনসাইড সমান হচ্ছে μ0I r/2πr²। ছিল এটা? এটা তো ওকে। কারণ আর ইকুয়াল টু, এবার আর ইকুয়াল টু যখন বড় হাতের আর বসবে তখন সারফেসে চলে যাবে, তখন ফর্মুলাটা এটার সঙ্গে সমান হবে। হলো। তারপর আমরা সলিনয়েড ক্যালকুলেট করেছিলাম। সলিনয়েডের ক্ষেত্রে আমরা এরকম সলিনয়েড ধরেছিলাম, একদম পুরো কুণ্ডলীর মতো রয়েছে, লম্বা। তার জন্য আমরা একটা এরকম অ্যাম্পিয়ার লুপ নিয়েছিলাম, যে লুপটায় এখানে সলিনয়েডের মধ্যে দিয়ে যে চৌম্বক ক্ষেত্র সেটা হচ্ছে ধ্রুবক, আর এর সাথে প্যারালাল। আর এইদিকে এরকম বিভিন্ন একটা লুপ নিয়েছিলাম, বদ্ধ লুপ নিয়ে আমরা সলিনয়েড দিয়ে ক্যালকুলেশন করে, আমরা ক্যালকুলেশন করে দেখেছিলাম যে বি সলিনয়েড, সলিনয়েডের ভিতরে যে চৌম্বক ক্ষেত্র হয় সেটা সমান হয় μ0 স্মল এন। মানে কি? স্মল এন মানে হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এগুলো কেন করিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের একবার করে রিভিশন হয়ে যায়। এবার যদি আমরা ধরি যে এই সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে এল, আর মোট পাক সংখ্যা হচ্ছে ধরে নাও, মোট পাক সংখ্যা হচ্ছে তোমার, মোট পাক সংখ্যা হচ্ছে ধরে নাও বড় হাতের এন, তাহলে তখন স্মল এনটা কত হবে? স্মল এনটা তখন হয় n/l। সেটা বসিয়ে আমরা পেয়েছিলাম বি সলিনয়েড সমান μ0 n/l, এটা পেয়েছি। তারপর তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি খানিকটা বলে দিয়েছিলাম টরয়েডের জন্য, টরয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? কোথায় চৌম্বক ক্ষেত্র? টরয়েডের অভ্যন্তরে। টরয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র কত? এবং সেখানে, কারণ আমরা জানি টরয়েড মানে কি, একটা এরকম বৃত্তাকার একটা ধরে নাও আহ বালার মতো কোনো জিনিস থাকলো, তার উপর আমরা তার এইভাবে জড়িয়েছি, এই চেহারাটাকে বলা হয় টরয়েড। সাপোজ এটা এখান দিয়ে বেরিয়ে গেল, আর এই দিক দিয়ে যেটা এলো সেই বরাবর গেল। এই যে দুটো গেল তার মধ্যে দিয়ে কারেন্ট ধরে নাও এদিকে ঢুকলো, এদিকে বেরোলো। ওকে, আই কারেন্ট ঢুকেছে, আই কারেন্ট বেরিয়ে গেছে। এবং এর কেন্দ্র থেকে, টরয়েডটা একটা বৃত্তের উপর জড়ানো থাকে, তার তার কেন্দ্র থেকে এই টরয়েডের যে কেন্দ্র সেই দূরত্বটা ধরেছি আর। তাহলে টরয়েডের দৈর্ঘ্য কত? এল সমান কত? বড় হাতের এল সমান কত হবে বলো? যদি সেন্টারের রেডিয়াস আর হয়, তাহলে এটা বৃত্তাকার নয়, তাহলে দৈর্ঘ্যটা কি হবে? দেখো এই সেন্টার বরাবর সেন্টার হবে তো 2πr। কারণ আমরা যদি এটাকে একদিকে কেটে টেনে সোজা করে দিই, তাহলে তো সলিনয়েডের মতন হবে। তাহলে সেক্ষেত্রে হবে 2πr হচ্ছে দৈর্ঘ্য।
মোট পাক সংখ্যা কত? ধরে নিয়েছি মোট পাক সংখ্যা, ধরে নাও আমি ধরে নিয়েছি পাক সংখ্যা সমান আমরা ধরেছি n। তাহলে যেহেতু টরয়েডটা সলিনয়েডের মতো দেখতে, এটা সলিনয়েডের মতন, একদম সলিনয়েডের মতন পুরো জিনিসটা, তাই আমরা সেম ফর্মুলা ইউজ করেছিলাম। সেম ফর্মুলা, সেম ফর্মুলা কি ছিল? সেম ফর্মুলা হচ্ছে বি টরয়েডের জন্য আমরা লিখতে পারি মিউ জিরো ইন্টু স্মল এন আই। স্মল এন মানে কি? স্মল এন মানে কি? একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে এখানে পাক সংখ্যা কত? এন। কত দৈর্ঘ্যে? 2πr। তাহলে বি টরয়েড সমান আমরা লিখতে পারি মিউ জিরো এন বাই 2πr ইন্টু আই। তার মানে কি? তার মানে আমরা শর্টকাট প্রসেসে, এটা হচ্ছে শর্টকাট প্রসেসে, শর্টকাট প্রসেসে আমরা বুঝলাম যে সলিনয়েড ধরে নিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা পাবো বি টরয়েড সমান হচ্ছে মিউ জিরো এন আই বাই 2πr। বুদ্ধিটা কোথায় লাগাচ্ছি? এই যে এন বাই 2πr, এটা বেসিক্যালি হচ্ছে স্মল এন, মানে কি? একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এটা আমরা জানি, এই বুদ্ধিটা লাগিয়ে আমরা করছি। এবার আমি তোমাদেরকে, এবারে আসছে তোমাদের ডাউট এবং হোমওয়ার্ক। ডাউটটা এবং হোমওয়ার্কটা কি? আমি হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে যে এইভাবে ডাইরেক্ট সলিনয়েডের ফর্মুলা না ইউজ করে, শর্টকাট না ইউজ করে প্লিজ ক্যালকুলেট করো। তাহলে তোমাদের যদি 2 নাম্বার বা 2.5 নাম্বার বা 3 নাম্বার পড়ে যায় যে টরয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে তা নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এরকম ডাইরেক্ট ফর্মুলা লিখতে হবে না। তাই জন্য তোমাদের হিন্টস দিয়েছিলাম। কি হিন্টস? এরকম দুটো নিলাম। এটা হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ আর, এখানে বিভিন্ন পাক গুলো আছে ধরে নাও, এবং বিভিন্ন পাক আছে, ঠিক? পরপর পরপর পাক আছে, এখানে তারগুলো জড়ানো আছে ধরে নাও, সরি এরকম। যাই হোক, এরকম একটা তার বেরিয়ে এলো ধরে নাও, এরকম একটা তার ঢুকছে, বেরিয়ে এলো, এটা ঢুকছে, কিছু একটা আছে এরকম। তাহলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে সলিনয়েড যেমন ধরে নাও এরকম ছিল, তার জন্য আমরা অ্যাম্পিয়ার লুপ কেমন নিয়েছিলাম? এর কেন্দ্র থেকে সোজা বরাবর নিয়ে এরকম করে তুলে দিয়েছিলাম, নাকি না? নিয়েছিলাম তো? অক্ষ বরাবর নিয়েছিলাম তো, মনে করে দেখো, এই অক্ষ বরাবর নিয়েছিলাম, একদম অক্ষ বরাবর নিয়েছিলাম এরকম। তাহলে এবার এইটাকে যদি তুমি বাঁকিয়ে দাও, এই জিনিসটাকে যদি টেনে বাঁকিয়ে দাও, তাহলে বলো তো দেখি এই 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 যে অ্যাম্পিয়ার লুপটা কেমন দেখতে হবে? ধরে নাও এরকম নাও, তাহলে অ্যাম্পিয়ারের লুপটা এরকম হবে না? ভেতরেরটা কেন্দ্র বরাবর না হলে তাহলে এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড এই দিকে ট্যানজেন্ট, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, তার মানে তো তোমাকে স্পর্শক বরাবর চৌম্বক ক্ষেত্রটা করতে হবে। তার মানে কি? তার মানে এখানে যদি আমরা অ্যাম্পিয়ার এন্ড লুপ নিই, তাহলে আমরা এরকম কেন্দ্র বরাবর নেব, অক্ষ বরাবর। বাইরেরটা আমার কোনো চাপ নেই, কারণ বাইরে তো ম্যাগনেটিক ফিল্ড শূন্য। বাইরেরটা আমি যা খুশি নিতে পারি, সোজাও নিতে পারি। কেন বাইরেরটা কোনো চাপ নেই বললাম বলো? কারণ বাইরে এখানে বি আউট জিরো, আর এখানে লম্বভাবে কেন বার করলাম? তার কারণ এখানে চৌম্বক ক্ষেত্র এই বরাবর হবে, আর এইখানে তোমার এই দৈর্ঘ্যটা এটাও এরকম করে নেব। তা ভালো হচ্ছে এটাকেও এইভাবে নেওয়া, ভদ্রভাবে। দাঁড়াও মিটিয়ে দিই। তাহলে অ্যাম্পিয়ার লুপটা কেমন নেব আমরা? এরকম নিলাম, নেওয়ার পর এখান থেকে লম্ব বার করলাম, এখান থেকে লম্ব বার করলাম, সরি এইভাবে নিয়ে আর একটা এই বরাবর জুড়ে দিলাম।
এবার এরকম নিলাম কেন? তার কারণ হচ্ছে বি সলিনয়েড, বি টরয়েড যেটা তার কেন্দ্র বরাবর ধ্রুবক, আর এটা বাঁকছেও সেই বরাবর। তার মানে আমার এটা যদি নাম দিই তোমার এ, এটার নাম দিলাম ধরো না বি, এটার নাম সি, এটার নাম ডি, এটার নাম এ, তাহলে তীর চিহ্ন কোন দিকে? এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। এই যদি লুপটা আমরা নিই তবেই একটা বদ্ধ লুপ হবে। বদ্ধ লুপ নানা রকম ভাবে নিতে পারি, কিন্তু এই বদ্ধ লুপ নিতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি প্রমাণ করতে পারবে না। বুঝতে পেরেছো? তার মানে এখানে কি বলার চেষ্টা করলাম আমি? এইটা হচ্ছে আমার বলয়টা, যার ব্যাসার্ধ হচ্ছে আর, সেই বলয়ের উপরে আমার আছে বিভিন্ন লুপ, এরকম লুপ লাগানো আছে। সেই লুপ থাকার কারণে চৌম্বক ক্ষেত্রটা এই বলয়টার যে গড় ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ বরাবর চৌম্বক ক্ষেত্রটা এরকম করে থাকে, প্রতি ক্ষেত্রে ঘুরতে ঘুরতে থাকে। চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর সব সময় থাকে, স্পর্শক বরাবর ব্যাসার্ধের। সুতরাং আমাকেও এমন একটা লুপ নিতে হবে যেখানে যেখানে এই যে ধরে নাও আমার এই এই এখান থেকে যদি আমি এইটুকু লুপ নিই, এখান থেকে এইটুকু যদি লুপ নিই, তাহলে আমার লুপটা যেন এই বরাবর হয়। তারপর কি করতে হবে? দেখো সলিনয়েডের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? এই যে লুপটা নিয়েছিলাম, নিলাম, নেওয়ার পর এটা লম্ব নিয়ে নিই, এই দুটো মনে আছে না নাই? এই দুটো লম্ব নিয়েছিলাম। এইটা তো বি যেদিকে সেই দিকেই ডিএল, আর এখানে দেখো বি এইদিকে আর ডিএল এদিকে, অ্যাঙ্গেল কত পেয়েছিলাম? 90 ডিগ্রি পেয়েছিলাম। তবেই তো আমি বি ডট ডিএল বিএল কস থিটা করে 0 করেছিলাম। আর এখানে কি? এই পয়েন্টটায় দেখো এইদিকে বি আর ডিএল এদিকে, তবুও আমি এখানে 90 ডিগ্রি পেয়েছিলাম বলেই তো এই পাতটা কাটা গেছিল, এই পাতটা কাটা গেছিল। এটা থিটা 90 ডিগ্রি বলে, এটাও থিটা 90 ডিগ্রি বলে, আর এইটা ছিল বি আউটসাইড 0 বলে, সলিনয়েডের বাইরে কোনো ফিল্ড নেই বলে। তাহলে এখানেও তো আমাকে সেরকম স্ট্র্যাটেজি নিতে হবে। তার জন্য আমাকে এখানে এই কেন্দ্র বরাবর লম্বভাবে বার করতে হবে, যাতে করে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর হয়, আর এই পয়েন্টে ডিএল তোমার এই বরাবর হয়, এবং এদের মধ্যবর্তী যে কোণ থিটা, সেই থিটাটা কত হয়? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এবার তুমি ঘুরিয়ে নিয়ে চলে যাও, তারপর এখান থেকে আবার টেনে দাও। তাহলে দেখো এখানেও, এখানেও এই পয়েন্টেও এদিকে ম্যাগনেটিক ফিল্ড বি এদিকে আর ডিএল এদিকে, তারপর ডিএল এদিকে, ডিএল, তাহলে এখানেও অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু, এই পার্টটাও হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই পার্টটা কেটে যাবে, এই পার্টটা কেটে যাবে, আর এইটা হচ্ছে বি আউটসাইড সমান হচ্ছে 0। তার মানে এখানে যদি দৈর্ঘ্যটা হয়, এখানে ধরে নাও যদি আমি ধরে নিই এক্স দৈর্ঘ্য, যদি ধরে নিই বৃত্তর চাপটা, এটার নাম দিলাম এ বি সি ডি এ, তাহলে বি ডট ডিএল ক্লোজ ইন্টিগ্রাল, এই যে ক্লোজ লুপ, লুপটার নাম কি? এ বি সি ডি এ। এটা সমান আমরা কি জানি? এটা সমান হবে মিউ জিরো এন আই। তাহলে মিউ জিরো ইন্টু কটা আছে? এক্স দৈর্ঘ্য যেহেতু, আর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে এন, তাহলে এখানে মোট পাক সংখ্যা কত হবে? মোট পাক সংখ্যা সমান হবে বলো, এক্স ইন্টু এন হবে। তাহলে মিউ জিরো এক্স ইন্টু এন, আর প্রতিটা পাকে পাক কারেন্ট হচ্ছে আই। তাহলে যদি আমি ক্যালকুলেট করি এখানে, তাহলে আমি এখানে কি বসাতে পারি? এইটাকে আমি ভাগ করতে পারি, এ থেকে বি পর্যন্ত বি ডট ডিএল, প্লাস বি থেকে সি পর্যন্ত বি ডট ডিএল, প্লাস সি থেকে ডি পর্যন্ত বি ডট ডিএল, প্লাস ডি থেকে এ পর্যন্ত বি ডট ডিএল, সমান এই যে চারটে পার্টে আমি, তবেই তো ক্লোজ হলো, সমান আমি পাবো মিউ জিরো এক্স এন আই। এবার এক্সটা কি? এক্সটা হচ্ছে এবি যে বৃত্তচাপ, তাই দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য।
তাহলে আমার কোনো ঝামেলা থাকলো না। এবার দেখো এ বি এইখানে এই পার্টটা কেবলমাত্র বেঁচে থাকবে, কারণ এখানে হচ্ছে বি প্রতিটা পয়েন্টে যেদিকে বি এইদিকে বি ওইদিকেই ডিএল, বি ওইদিকেই ডিএল, তাহলে বি হচ্ছে প্যারালাল টু ডিএল, যেমন সলিনয়েডের হয়েছিল। তাহলে এ বেঁচে থাকবে। বি টু সি থাকবে না, কারণ এটা জিরো হয়ে যাবে, থিটা 90 ডিগ্রি। সি টু ডি থাকবে না, এটা আউটসাইড, এটাও জিরো। আর এটা থাকবে না, এটাও হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে এটাও হবে জিরো। এটা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়েছিল, তার মানে এটা বেঁচে থাকবে। আর সেখান থেকে আমরা ক্যালকুলেট করলে কি পাবো, বি ডট ডিএল এ টু বি, এ থেকে বি পর্যন্ত, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ জিরো এন এক্স আই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বি এবং ডিএল এর যে কোণ, এবি এবি ইতে ক্ষেত্রে এই বরাবর এরকম যে কার্ভেচার ছিল, সেই কার্ভেচার প্রতিটা পয়েন্টে এই বরাবর বি আর সেই বরাবরই ডিএল, কারণ ট্যানজেন্ট সেই বরাবরই ডিএল, তার মানে এরা প্যারালাল একই দিকে আছে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তার মানে ইন্টিগ্রেশন এ টু বি, বি ইন্টু ডিএল ইন্টু কস জিরো সমান হচ্ছে মিউ জিরো এন এক্স আই। এটা হচ্ছে 1, বি কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি ডিএল সমান মিউ জিরো ইন্টু এন এক্স আই। এবার বলতো দেখি ডিএল জুড়ে 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 ডিএল জুড়ে 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 এখানে কত দৈর্ঘ্য পাবো, যতটা দৈর্ঘ্য আমরা নিয়েছি, এখানে আমরা এক্স ধরেছি, তাহলে এই দৈর্ঘ্যটা হবে এক্স। তাহলে এখান থেকে আমি পেলাম বি ইন্টু এক্স সমান হচ্ছে মিউ জিরো এন এক্স আই। তাহলে এক্স এক্স কাটলো, তাহলে এখান থেকে আমরা পেলাম বি সমান মিউ জিরো এন আই। এবার আমরা এই এনটা কি নিয়েছিলাম, এটা সলিনয়েডের জন্য পেয়েছি, টরয়েডের জন্য এই এনটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এবার আমরা দেখি পুরো টরয়েডটা, পুরো টরয়েডটা যখন আমরা আলোচনা করছি, তখন আমরা এবার শর্টকাটটা ইউজ করব, যেটা আমরা করেছিলাম, যে এন সমান এন বাই টু পাই আর, নিয়ে আমরা পেয়েছিলাম বি টরয়েড সমান মিউ জিরো এন আই বাই টু পাই আর। কোনো শর্টকাট নেই, একটা জিনিস মনে রাখবে, এগুলোর কোনো শর্টকাট নেই, এগুলো কিন্তু তোমাকে ক্লিয়ারলি বুঝতে হবে, করতে হবে। অনিন্দিতা এবার বুঝতে পেরেছো কোন জায়গাটায় ভুল ধরেছিলাম? ওকে, নাও এবার আমরা আজকে তোমাদের যা যা ডাউট হবে প্রত্যেকে পাঠাতে থেকো। ডাউট আমি দেন অ্যান্ড দেয়ার হয়তো ক্লিয়ার করব না, কিন্তু যখন আমি সুযোগ পাবো তখন তোমাদের আশেপাশে যা যা ডাউট আছে সব কিন্তু ক্লিয়ার করে দেবো। সুতরাং ডাউট কিন্তু অবশ্যই তোমরা ক্লিয়ার করতে থেকো, না হলে কিন্তু তোমরা পরে বোকা হয়ে যাবে, বুঝছো? তাহলে এটা আমরা বুঝলাম। এবার আমরা পড়বো তোমার এখান থেকে এই চৌম্বক বল থেকে আমরা কি কি জিনিস পাই সেটা আমরা পড়বো। এবার আজকে ডাউট ক্লিয়ার হলো, আজকে আমরা একটু অল্প 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 করে চ্যাপ্টারটা এগোই। আমরা পড়েছিলাম চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্স। এই ফর্মুলা আমরা দেখেছিলাম, এফ এম সমান হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যদি হয় তাহলে তার একটা মান থাকবে, তার একটা দিক থাকবে। মান কত পাবো, তাহলে এফ এম যদি বলি আর তীর দিলাম না, তাহলে শুধু মান বোঝাচ্ছে। তাহলে ভি ক্রস বি, এ ক্রস বি এর মান কি বোঝায়, আমরা ভেক্টরে পড়েছিলাম ছোটবেলায়, এটা এটার মানটা কত বোঝায়, এবি সাইন থিটা, আমরা জানি এবি সাইন থিটা। তাহলে এখানে ভি ক্রস বি সমান আমি লিখতে পারি কিউ ভি বি সাইন থিটা, যেখানে থিটা কার মধ্যে কোণ, থিটা হচ্ছে কোণ কার কার মধ্যে, যে দুটো ভেক্টর ছিল ভি আর বি এর মধ্যে কোণ। তাহলে দেখো ভি আর বি এর মধ্যে কোণ কখন কেমন হলে এর মান সর্বাধিক হয় সেটা আমরা দেখব। তাহলে সর্বোচ্চ কখন হবে, থিটার মান কত হলে সর্বোচ্চ হবে, সাইন থিটা। থিটা সমান 90 ডিগ্রি হলে হচ্ছে সাইন থিটা হচ্ছে 1। তাহলে সাইন থিটা যদি 1 হয় তাহলে এটা ম্যাক্সিমাম হচ্ছে,
তাহলে তখন এফ ম্যাক্স হয়ে যাচ্ছে, এর মান কত? কিউ ইন্টু ভি ইন্টু বি। তাহলে থিটা 90 ডিগ্রি মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র যেদিকে, তার লম্ব হবে কণাকে গতিশীল হতে হবে। তাহলে এটার মানে হচ্ছে বি ভি ইজ লম্ব টু বি, তখনই ম্যাক্সিমাম বল পাবে। তাহলে এটা 1 নাম্বার কেস করলাম। কখন চৌম্বক বল শূন্য হয়? থিটা ইকুয়াল টু কত হলে শূন্য হবে দেখো তো? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। এখানেও 90 ডিগ্রি প্লাস নাও মাইনাস নাও, দুক্ষেত্রেই তোমার যদি মান বলি সাইন থিটার মড বলি তাহলে 1 হবে। -1 মানে কি? এটা এদিকে ঘুরতো, সেটা উল্টো দিকে ঘুরবে। ডান এমনি করে ঘুরতো, সেটা এইদিকে ঘুরবে, কিন্তু ফোর্সের যে মানটা সেটা কিন্তু এই দুই ক্ষেত্রেই ম্যাক্সিমাম হবে। আর থিটা ইকুয়াল টু 0 হলে বা 180 ডিগ্রি হলে সাইন থিটার মান শূন্য হয়। তাহলে এখানে আমরা পাবো সাইন থিটা সমান শূন্য। তার মানে এফ ম্যাগনেটিকের যে মান সেটা হয়ে গেল শূন্য। তাহলে এটা মানে কি? এটা মানে কি? ভি যখন প্যারালাল টু বি, ভি মানে কি? ভি ভেক্টর মানে কি? তার দিক মানে কি? কণা যেদিকে যাচ্ছে, তাহলে কণা যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখে গতিশীল হয়, তাহলে সেই চৌম্বক ক্ষেত্র কণাকে প্রভাবিত করে না। আর কি? কণা যদি লম্বভাবে যায়, তাহলে তাকে সর্বোচ্চ চৌম্বক ফোর্স দেবে। তাহলে এখানে প্রশ্ন আসছে, তাহলে এখানে আমরা কি বুঝলাম? ইম্পর্টেন্ট জিনিস, আহিত কণা, আহিত কণার বেগের অভিমুখ যদি বি এর সমান্তরাল হয়, তবে চৌম্বক ফোর্স কত হবে গো? সমান শূন্য হবে। তাহলে সমান্তরাল হতে পারে বা বিপরীত সমান্তরাল হতে পারে। বিপরীত সমান্তরালও হতে পারে। বিপরীত সমান্তরাল মানে কি? থিটা 180 ডিগ্রি। ওকে। আর এখান থেকে আর একটা জিনিস কি জানলাম? যদি বেগের অভিমুখ, বেগের অভিমুখ বি এর সাথে লম্ব হয়, তবে কি হবে? তবে চৌম্বক বল কিরকম হবে? এটা সর্বোচ্চ হবে। নেক্সট, যদি ভি সমান শূন্য হয়, মানে কি? অর্থাৎ কণা স্থির হয়। স্থির হলে কি হবে? কোনো চৌম্বক বল থাকবে না। তাহলে কণা স্থির হলে কোনো চৌম্বক বল থাকবে না। তারপরের পয়েন্ট হচ্ছে, যদি কিউ ইকুয়াল টু শূন্য হয়, মানে নিস্তড়িত কণা, তাহলে এফএম কত হবে? এটাও শূন্য হবে। তাহলে তার ক্ষেত্রেও এফএম সমান শূন্য। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে নিউট্রন কণার সম্বন্ধে, নিউট্রন, নিউটন কি বাঁকানো যাবে? নিউটন তো নিস্তড়িত। যাদের তড়িৎ নাই তাদের তড়িৎ বলও নাই, চুম্বক বলও নাই। তাহলে এখান থেকে আমরা দেখলাম, যদি নিউট্রনের কথা বলে, নিউট্রন কণার কথা বলে, যার আধান হচ্ছে কিউ সমান 0, সেটি তড়িৎ বল, এর ক্ষেত্রে তড়িৎ বলও শূন্য, কারণ তড়িৎ বল সমান কি? কিউ ইন্টু ই। চৌম্বক বলও শূন্য, তার কারণ এইটা হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। তার মানে এই তড়িৎ বল আর চৌম্বক বলকে যোগ করলে সেটাকে আমরা কি বলেছিলাম? লরেঞ্জ বলও হচ্ছে শূন্য। লরেঞ্জ বল সমান কোনো কণার উপর ক্রিয়াশীল তড়িৎ বল প্লাস চৌম্বক বল।
তাহলে এইটা সমান ও শূন্য হবে নিস্তড়িতের ক্ষেত্রে। সেগুলো তোমাদের শর্ট কোশ্চেন মাঝে মাঝে পড়ে যায় যে নিউট্রনকে কেন আমরা বাঁকাতে পারবো না, এমন একটা কণার নাম বলো যাকে বাঁকাতে পারবো না, এই সমস্ত নানা রকম জিনিস পড়ে। এবার দেখো বি এর মাত্রা আমরা একটু আলোচনা করি। বি নিয়ে আমরা অনেক বি 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 বলে অনেক কিছু পড়লাম। এখানে বি এর মাত্রা মাঝে মাঝে পড়ে, এই ফর্মুলা থেকে আমরা বি এর মাত্রা নির্ণয় করতে পারি। দেখো এফ চৌম্বক বল সমান আমরা কি পেলাম, কিউ ভি বি সাইন থিটা। দেখো এইটা হচ্ছে বল, এইটা হচ্ছে আধান, এইটা হচ্ছে বেগ, এটার মাত্রা নির্ণেয় নির্ণেয় চৌম্বক ক্ষেত্র, এটা বি এর মাত্রা, আর সাইন থিটা হচ্ছে একটা কোণের সাইন। তাই এটা আমরা এগুলো আমরা বলতে পারি, এটা নির্ণেয় বলবো না, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এটা সাইন সাইন কোণ। তাহলে এখান থেকে আমরা ইজিলি বার করতে পারি বি সমান এফ বাই কিউ ভি সাইন থিটা। তাহলে বি এর মাত্রা কি হবে, বি এর মাত্রা সমান এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা ইন্টু ভি এর মাত্রা ইন্টু সাইন থিটার মাত্রা। এবার বলো তো দেখি সাইন থিটার মাত্রা কত হবে, বুদ্ধি করে। কেন? হুম, কারণ সাইন থিটা সমান কি আমরা জানি, এর সমান জানি, দুটোই তো দৈর্ঘ্য। তাহলে সাইন থিটা সমান হচ্ছে এল বাই এল হয়ে যাবে না, তার মানে এক। তাহলে বি এর মাত্রা সমান, অতএব বি এর মাত্রা সমান ফোর্সের মাত্রা বাই কিউ এর মাত্রা ইন্টু ভি এর মাত্রা। তো বসিয়ে দিই, বসালে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, কিউ মানে হচ্ছে আই ইন্টু টি, এগুলো আমরা জানি। ভি মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এল এল এখানে কেটে যাবে, তাহলে এম টি টু দি পাওয়ার, এটা এটা কেটে গেল, টি টু দি পাওয়ার মাইনাস টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এরকম দাঁড়ালো। তোমাদের কি আছে দেখে নিও। এটা আসছে, হ্যাঁ এটা আছে এম টি টু দি পাওয়ার মাইনাস টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার যে এই যে চৌম্বক বলের যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকেই কিন্তু চৌম্বক ক্ষেত্রের এককও দেওয়া হয়। কি হলো? ওকে, এর এককটাও দেওয়া হয়। যেটা আমি বলেছিলাম একক মাত্রা এগুলো পরে পড়বো। এর এককটা হচ্ছে এফ সমান আমরা দেখলাম কিউ ভি বি সাইন থিটা। ধরলাম ভি হচ্ছে লম্ব বি, মানে চৌম্বক ক্ষেত্র যেদিকে আছে তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে বেরোচ্ছে, তার মানে সেক্ষেত্রে থিটা হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা দেখলাম সাইন থিটা সমান হয় 1। তাহলে এখন ফর্মুলাটা কি দাঁড়ালো, অর এফ সমান দাঁড়ালো কিউ ভিবি। এখন বলছে, এখন বলছে যে একটি কণা যার আধান 1 কুলম্ব, যার আধান 1 কুলম্ব, সে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে 1 মিটার/সেকেন্ড বেগে ছুটলে 1 নিউটন বল পাবে, তাকে বলা হয় 1 টেসলা। তাহলে এর একক হয় টেসলা বা ওয়েবার/মিটার স্কোয়ার। এটাকে শর্টকাটে লেখা হয় WB/মিটার স্কোয়ার। টেসলাকে শর্টকাটে লেখা হয় বড় হাতের টি। তাহলে সংজ্ঞাটা কি, এর সংজ্ঞাটা কি করে দিচ্ছে, এর সংজ্ঞাটা দিচ্ছে যে একটি, তাহলে এখানে দেখো এখানে যদি কিউ ইকুয়াল টু 1 হয়, ভি ইকুয়াল টু 1 হয়,
তাহলে বি সমান কি? বি সমান এফ নয়? তার মানে কোনো একটা কণা কি কি কন্ডিশন বসলো? কন্ডিশন 1 হচ্ছে এইটা, 1 নম্বর কন্ডিশন। কন্ডিশন 2 হচ্ছে এইটা, 2 নম্বর কন্ডিশন। কন্ডিশন 3 হচ্ছে এইটা, 3 নম্বর কন্ডিশন। এই তিনটে কন্ডিশন ফুলফিল হলে তবে যে বল অনুভব করবে তড়িৎ বল, সরি, যে তড়িৎ বলটাও বলছে 1, এটা হচ্ছে 4 নম্বর কন্ডিশন। এটাও বলে দিচ্ছে 1 নিউটন, এফ সমান 1, তাহলে তখন বি সমান তো আমার 1 দাঁড়াবে। সেই যে 1টা আমি পাচ্ছি সেটা হচ্ছে 1 টেসলা বা 1 ওয়েবার/মিটার স্কয়ার। তাহলে সংজ্ঞাটা কি বলবো? সংজ্ঞাটা বলবো একটি 1 কুলম্ব আধানের, তার মানে হয়ে গেল কিউ ইকুয়াল টু 1, আধানের কণা একটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে, যেই লম্বভাবে বললাম তাহলে কন্ডিশন 2 পড়ে গেল, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, লম্বভাবে 1 মিটার/সেকেন্ড বেগে, তাহলে এটা হয়ে গেল ভি ইকুয়াল টু 1, গতিশীল হলে যদি চৌম্বক বলের পরিমাণ চৌম্বক বলের পরিমাণ 1 নিউটন হয়, তাহলে এখানে হয়ে গেল এফ ইকুয়াল টু 1, তবে সেই চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মানকে 1 টেসলা বা 1 ওয়েবার/মিটার স্কয়ার ধরা হয় বা বলা হয়। তার মানে এখানে সব 0 0 করে 1 1 করে দিয়ে এটা বেরোবে। তো এটা খুব সিম্পল, যদি বাই চান্স সংজ্ঞা টঙ্গা পড়ে যায় তখন আবার তোমাদের চাপ হয়ে যাবে। তাহলে এইগুলো হলো মান নিয়ে আমরা আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব দিক নিয়ে। চৌম্বক বলের দিক, প্রথমত এটা অনেকভাবে ক্যালকুলেট করা যায়। 1 নম্বর হচ্ছে এফ এম, এই যে ম্যাগনেটিক ফোর্স এফ ভেক্টর, সেটা সমান আমরা পাচ্ছি কিউ ইন্টু ভি ক্রস ভি। তাহলে ক্রস প্রোডাক্টের ডাইরেকশন দিয়ে করতে পারি যে ভি ভি যদি এদিকে হয়, বি যদি এদিকে হয়, তাহলে ভি ক্রস বি হবে এদের দুজনের সাথে লম্ব, আর এইটা এইদিকে যাচ্ছে মানে এই বরাবর ভি ক্রস বি হবে। তাহলে ডান হাতের স্ক্রু নিয়ম কিভাবে যাবে? ভি থেকে বি এর দিকে যাবে, ঘুরবে, তাহলে বুড়ো আঙুল যেদিকে যাবে, তাহলে ডান হাতের বুড়ো আঙুলটার ডাইরেকশনটা হচ্ছে, এটা বুড়ো আঙুল, এইটা হচ্ছে ভি ক্রস বি, এটা হচ্ছে ফোর্সের ডাইরেকশন। যখন যখন তোমার অন্যান্য আঙুলগুলো এই দিকে জুড়বে, 4টে আঙুল কেমন ভাবে জুড়বে? আঙুলগুলো কোন দিকে জুড়বে? এটা ভি ভেক্টরের দিক থেকে বি ভেক্টরের দিকে জুড়বে। দেখো এই দিক থেকে এই দিকে জুড়ছে আঙুলগুলো, তাহলে আমার বুড়ো আঙুল এইদিকে যাবে। আবার যদি উল্টে যদি দিই, এইদিকে যদি তোমার ভি দিই, এদিকে যদি তোমার বি দিই, তাহলে আমার আঙুলগুলো জুটছে কোন দিকে? ভি থেকে বি, জুটছে কোন দিকে? এই যে আঙুলগুলো দেখতে পাচ্ছ, এইটা তখন এই ভি ভি থেকে বি এর দিকে যাবে সব সময়। তাহলে ভি থেকে বি এর দিকে যাওয়া মানে এই দিকে যাবে এখন, তাহলে এটা ক্লকওয়াইজ যাচ্ছিল। তাহলে দেখো এরকম করে যদি জোড়াও, আমার হাতটা দেখতে পাচ্ছ, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। এ কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? তার মানে এর ফটোটা যদি এইটা হয়, এর ফটোটা কি হবে? বুড়ো আঙুল এদিকে ডাউন অবস্থায় বুড়ো আঙুল থাকবে, আর তোমার যত ধরনের জড়ানো ব্যাপার থাকবে সব এই দিকে জড়বে আঙুলগুলো। কেন? আঙুল জড়ে ভি এর ডাইরেকশন থেকে বি এর ডাইরেকশনের দিকে। তো এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। এটা আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর ক্রস ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস গুণনের ক্ষেত্রে এটা পড়েছিলাম। ঠান্ডা, তার ঠান্ডা।
তোরা আছিস না পালিয়ে গেছিস? আছিস তো? তাহলে এটা আমরা পড়েছিলাম। এবার যেহেতু বারবার উম, এই কেসগুলো আমরা আলোচনা করব, তার জন্য আমরা নতুন সূত্র পেলাম। সেটা হচ্ছে তোমরা ক্লাস 9-এও করেছো। হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, লেফট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড রুল এটা কি জিনিস? এটা বলছে যে বাম হাতের তিনখানা আঙুল, আমাদের পাঁচখানা আঙুল আছে তোমরা নিশ্চয়ই জানো হাতের। এটা কড়ি আঙুল, তারপরে এটা লম্বা আঙুল, তারপরে এটা মধ্যমা, তারপরে এরকম একটা আঙুল থাকে, আর বুড়ো আঙুলটা বড় থাকে। তো এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুষ্ঠ। তারপরটা বলা হয় তর্জনী। কি বলছিস রে? হাতের পাঁচটা আঙুল কি কোনোদিন সমান হয়? না, এবার ঠিক আছে। এই হলো। যাই হোক, তর্জনী, তারপর তোর হাত যদি এক্সাক্ট আঁকতে চাও, তোমাকে এখানে একটা দাগ দিতে হবে এরকম। তারপর হ্যাঁ, এগুলো না আঁকলে ফ্লেমিং রেগে যাবে, এরকম কিছু থাকবে। তর্জনী। তারপরে এটাকে কি বলা হয়, কি বলছি, এটা কোন হাত, ডান হাত না বাঁ হাত? আহ, কঠিন কঠিন ব্যাপার, এমন এঁকেছি নখ মিলছে না। নখটা নাই। সর্বনাশ, ঠিকই বলেছিস, তো নখ ভিতরে আছে। আর ভূতের হাত। ঠিক আছে, তাহলে এটা তর্জনী। এটা হচ্ছে মধ্যমা। এটা কি বলা হয়? এটাকে কি বলা হয়? কনিষ্ঠ না কি বলা হয় এটা? অনামিকা কোনটাকে বলা হয়? এটা অনামিকা। আর এটা কনিষ্ঠ, কনিষ্ঠা বা কনিষ্ঠ, যাই হোক কিছু একটা হবে। তার মানে এই এই যে পাঁচখানা আঙুল, এই পাঁচখানা আঙুলের মধ্যে কেন এই দুটোর নাম আমার মনে নাই? তার কারণ এগুলো ফিজিক্সে লাগেনি। বুঝতে পারছো? আমার এই তিনখানা লাগবে। বাম হাতের নেব, বাম হাতের ছবি কিন্তু আমি আঁকিনি, এটা দুর্ভাগ্যবশত ডান হাতে রেখে দিয়েছি। না, বাম হাতের উপরের দিক রেখেছি। এইদিকে ঘড়ি আছে, ঠিক আছে? ঘড়ি থাকলে এটা উপর দিকে হবে। তাহলে বাম হাতের এরকম আঙুল রেখেছি, ঠিক? তাহলে বাম হাতের উপরের দিকে মানে আমি এবার সব তোমাদের এইগুলো দিয়ে দিলাম, সব নখ দিয়ে দিলাম। তাহলে এবার ঠিক আছে, এবার ঠিক আছে তো? এরকম করে রাখলাম, হাতে এঁকে দিয়েছি। তাহলে এই যে তিনটে আঙুল বাম হাতের, বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা, এদের তিনজনকে আমাদের সমান্তর মানে সমকোণে রেখে প্রসারিত করতে হবে। তারপর কোন আঙুলটা কোনটা দেবে? মনে রাখবে, বুড়ো আঙুলটা লাস্টে আসবে, ওই দিকে ফোর্সের ডাইরেকশন দেবে। আর যেটা নিচের দিকে আছে, যেটা নিচের দিকে আছে এরকম নিচের দিকে থাকবে। তার মানে এরকম তিনটে আঙুল দিলে কি হবে? বুড়ো আঙুলটা এরকম বেরিয়ে আসবে, মোটা আঙুল। আর এই বরাবর একটা আঙুল যাবে, আর একটা আঙুল দেখবে নিচের দিকে আসবে। তার মানে এই দুটো আঙুল থাকলো, আর বুড়ো আঙুলটা তোমার এই বরাবর আসবে। এটা হচ্ছে কি তোমার, এই এই যে তিনটে আঙুল তার মধ্যে এইটা হচ্ছে তোমার মধ্যমা, নিচের দিকে আসবে। এইটা হচ্ছে তর্জনী, আর এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ। এই তিনটেকে যদি তুমি সমান্তরালে এবং সমকোণে, প্রত্যেকের সাথে প্রত্যেকের সমকোণ, 3D পিকচার তোমরা নিজেরাই করতে পারো। তাতে মনে রাখবে, এই যে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা হচ্ছে ভি এর ডাইরেকশন।
এই ডাইরেকশনটা হচ্ছে পি এর ডাইরেকশন। যদি হয়, যদি হয় এটা ভি এর ডাইরেকশন, বেগের ডাইরেকশন, তর্জনী যদি বি এর ডাইরেকশন হয়, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যে বরাবর থাকবে সেই বরাবর ফোর্স ফিল করবে, ফোর্সের ডাইরেকশন পাবে। তার মানে কি কিউ ইন্টু ভি ক্রস বি এর দিক এই দিকটা হবে। তাহলে বুঝতেই পারছো এই ভি আর বি এর সাথে লম্ব হয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠটা বেরিয়েছে। এটা হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। তো এইভাবে আরো অনেক পাম পাম রাইট হ্যান্ড পাম রুল হেন তেন আছে। তো এই দুটো দিয়ে যদি তোমাদের সব সলভ হয়ে যায়, তাহলে তোমরা ধীরে 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 থিঙ্ক করতে পারবে। না হয় তারপরে আরো যারা ফর্মুলা আছে সেগুলো আমরা ধীরে ধীরে ডিসকাস করব। ওকে, তো যাই হোক, আমরা মান দেখলাম, মান কখন জিরো হয় দেখলাম, মান কখন ম্যাক্সিমাম হয় দেখলাম, কোন কোন ক্ষেত্রে জিরো হয় দেখলাম। তারপরে আমরা দেখার চেষ্টা করলাম যে এইখান থেকে এই যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক আবেশ ভেক্টর যেটাকে বলা হয়, তার মাত্রা কি, তার একক যেটা 1 টেসলা বা 1 ওয়েবার/মিটার স্কয়ার বলি, সেটা অ্যাকচুয়ালি তার সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে, আর তার দুখানা দিক আমরা বুঝলাম কি করে দিক নির্দেশ করে। এবার আমরা দেখব একটা বিশেষ ক্ষেত্র। তার মানে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের আগের যে ক্লাসগুলো ছিল আর সামনে যে আলোচনাগুলো হবে তার একটা কি বলবো কনজাংশন, দুটোর মধ্যে একটা ব্রিজিং। আজকে ক্লাসটা ছোট 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 জিনিস দিয়ে আমরা সব জিনিসগুলোকে, আগের জিনিসগুলোকে ধাতস্থ করলাম। এবার আমরা সিম্পলি বলবো যে সুষম চুম্বক ক্ষেত্রে কোনো কণার গতি, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার বলতে পারো বেসিক্যালি আজকে আমাদের পড়াশোনাটা শুরু হলো সুষম চৌম্বক ক্ষেত্রে। খুবই খুবই ইজি। চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতি খুব ইম্পর্টেন্ট এবং বুঝতে হবে, মজা লাগবে, ইন্টারেস্টিং। তাহলে ফার্স্ট হচ্ছে সুষম চুম্বক ক্ষেত্র মানে কি। যে কোনো জিনিসের মানে বুঝতে হবে। চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর, সুষম মানে তার মান একই, তার দিকও একই হবে। তাহলে এটার মান একই। সুষম মানে হচ্ছে বি ভেক্টর ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে কি এইটা একটা ভেক্টর রাশি, তাহলে এর মান এবং দিক দুটোই ধ্রুবক। তাহলে যদি বলরেখা আঁকতে বলে, বলরেখা দিয়ে যদি প্রকাশ করতে বলে, তাহলে কি করে প্রকাশ করব? কিছুই না, যেমন তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে করেছিলাম, সবার সবার ডিস্টেন্স সমান্তরাল হবে আর ডিস্টেন্স গুলো সমান হবে। তাহলে এটা হচ্ছে সুষম বি। এবার যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো দেখি, ধরে নাও কোন একটা চৌম্বক ক্ষেত্র, কোন একটা চৌম্বক ক্ষেত্রে এরকম করে চৌম্বক বলরেখা গুলো যাচ্ছে। এবার ধরো এটার জায়গার নাম, এই যে জায়গা, এই জায়গাটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম বি। বি দিলাম, বি দিলে আবার বি চলে আসবে বারবার, বি দিচ্ছি না, এই পয়েন্টটার নাম দিচ্ছি ধরে নাও এম। তাহলে বলো তো দেখি, এ এবং এম বিন্দুর মধ্যে কোথায় চৌম্বক ক্ষেত্র বেশি? এটা শিওর তো? অবশ্যই এটা হবে এম বিন্দুতে, এমতে। কারণ কি, যেমন তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা করেছিলাম যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে যত বলরেখা থাকবে তার একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যাকে গাউসের সূত্র যখন আমরা ব্যবহার করেছিলাম তখন আমরা বলেছিলাম যে সেটা তড়িৎ ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র ভেক্টর বলা হয় এটাকে,
বা চৌম্বক আবেশ ভেক্টর বলা হয়। চৌম্বক আবেশ ভেক্টরও তাই, যেটা নিয়ে আমরা যেটাকে বি বলি, চৌম্বক আবেশ ভেক্টরও তাই। যতগুলো বলরেখা কোনো একটা পয়েন্টের চারিদিকে একক ক্ষেত্রফল নিলে যতগুলো বলরেখা লম্বভাবে পাস করে তাকে কিন্তু বলা হয় সেই বিন্দুতে চৌম্বক আবেশ ভেক্টর। তার মানে যেখানে ডেনসিটি বেশি, ঘন বেশি, সেখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড বেশি, যেখানে পাতলা পাতলা সেখানে ম্যাগনেটিক ফিল্ড কম। বোঝা গেল নিশ্চয়? নাও, এবার ধরে নাও আমরা প্রথম যে ডিসকাশনটা আমরা করছি, আহিত কণার আহিত কণার গতি সুষম চৌম্বক ক্ষেত্রে, সেখানে ধরে নাও আমি ধরছি ফার্স্ট কেস, আমার প্রথম ক্ষেত্র যেটা, যেটা তোমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে, সেটা হচ্ছে ভি ইজ পারপেন্ডিকুলার টু বি। মানে কি? মানে কি ফোর্স থাকবে না থাকবে না? কেমন ফোর্স থাকবে? সর্বোচ্চ ফোর্স থাকবে। এবার তাহলে চৌম্বক বল এফ সমান হবে কিউ ভি বি সাইন 90 ডিগ্রি, তার মানে হবে কিউ ভি বি। এবার আমরা দেখার চেষ্টা করব, ধরে নাও এই যে জায়গাটা আছে, এই খাতার তলটা ধরে নাও, এখানে চৌম্বক ক্ষেত্র লম্ব, মানে ধরে নাও ডট। ডট মানে কি গো? খাতার তলের সাথে লম্ব, এবং খাতার তল থেকে বাইরের দিকে না ভিতরের দিকে ঢুকে গেছে? বাইরের দিকে। তার মানে এটা হচ্ছে জেড ডাইরেকশন। ধরলাম এটা জেড ডাইরেকশন, এই তলটা হচ্ছে জেড ডাইরেকশন। ওকে, এই তলটা হচ্ছে জেড ডাইরেকশন। ধরে নাও এই দিকটা হচ্ছে এক্স, এই দিকটা হচ্ছে ওয়াই। তাহলে জেড ডাইরেকশন এর দিকে কি ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি আমি, আমার এই তিনটে আঙুলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কোনটা ছিল? বুড়ো আঙুলের পরেরটা। তাহলে সেইটা কোন দিকে যাবে? তোমার খাতার যে তল আছে তার সাথে লম্বভাবে উপর দিকে থাকবে, হ্যাঁ কি না? তাহলে এরকম ফেলে দাও বুড়ো আঙুলকে, আর বুড়ো আঙুলের পাশে আর নিচে যে আঙুলগুলো আছে হাত সমেত কেটে দাও। তোমার এই যে তিনটে আঙুল বাদ দিয়ে যা আছে হাত সমেত সব কেটে দাও বাঁ হাতে। নিয়ে তিনখানা আঙুলকে তুমি বসিয়ে দাও। তাহলে কি বসাবে দেখো, এইটা যদি তল হয়, এটাকে যদি আমি তলটাকে এইভাবে এখন কল্পনা করি, তাহলে অ্যাকচুয়ালি চুম্বক ক্ষেত্র কোন দিকে? এই বরাবর। বুঝতে পারছো কি বলছি? লম্ব হবে তো তলের উপর দিকে, তাহলে এটা হচ্ছে বি। আর সুষম হবে সব, মান সমান হবে সবারই। এবার এইটা যদি বি হয় তাহলে আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ, তাহলে এখানে আমার এই বরাবর থাকবে বুড়ো আঙুল, বুড়ো আঙুল, আর এই বরাবর থাকবে তোমার তলেই, তলেই থাকবে তোমার কি থাকবে? মধ্যমা। আর এই বরাবর উপর দিকে কে যাবে? তর্জনী। কারণ তর্জনী হচ্ছে দিক দেয়। তাহলে এবার বলো, মধ্যমা কার ডাইরেকশন দিয়েছিল গো? বেগের দেয়নি, হ্যাঁ কি না? কি গো? মধ্যমা যদি বেগের ডাইরেকশন দেয়, তর্জনী যদি বি এর ডাইরেকশন দেয়, তাহলে বুড়ো আঙুল কিসের ডাইরেকশন দেবে বলেছিল? তাহলে তুমি দেখো, মধ্যমা যদি তোমার এই বরাবর যদি বেগ হয় ভি, তাহলে চৌম্বক বল দেখতে পাচ্ছি এই বরাবর এফ। যেই ডান দিকে যেতে চাইছে ওকে টানছে কোন দিকে? কোন একটা দিকে টানছে। যদি কেউ ছুটে যায়, ধরে নাও কোন একটা লোক এই বরাবর ছুটে যাচ্ছিল, এই বরাবর ছুটে যাচ্ছিল, আর তুমি যদি এইদিকে হ্যাঁচকা টান মারো, তাহলে লোকটা কেমন যাবে? দিক চেঞ্জ করবে না? এই বরাবর চলে আসবে না? বুঝতে পারছো না? পারছো না? হ্যালো হ্যালো হ্যালো। তাহলে এখন তার বেগের দিক হলো এই দিকে, হ্যাঁচকা টান কোন দিকে হবে? এই দিকে। তাহলে ও আবার ঘুরবে, আবার বেগের দিক হলো এইদিকে, ওকে হ্যাঁচকা টান এইদিকে,
করতে 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 সে কিরকম করবে? তার মানে এই যে এইদিকে বেগ ছিল, এইদিকে ফোর্স দিল, সেই ফোর্সের মান্যতা রেখে ও খানিকটা ঘুরে যাবে এই বরাবর, তখন এখন আর তার বেগ হবে। তখন ফোর্স কোন দিকে হবে? এই বরাবর হবে। এইটাকে মান্যতা দিয়ে ওর দিক পরিবর্তন করে যেই না মাত্র এই হলো, তখন ফোর্স হবে এই বরাবর। আবার যেই দিক চেঞ্জ করে এই দিকে হলো, তখন ফোর্স হবে এই বরাবর। আবার যেই এ ডাইরেকশন এদিকে চেঞ্জ করলো, সরি, এইদিকে যে ডাইরেকশন এই দিক দিয়ে যে চেঞ্জ করলো, ফোর্স তখন আবার এই বরাবর। এই করতে গিয়ে যখন এই দিকে ডাইরেক্ট, তখন হলো ফোর্স এই বরাবর। তার মানে অ্যাজ এ রেজাল্ট আমরা কি দেখতে পাবো? পার্টিকেলটা এখানে একটা বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে পথটা কেমন পাবো? পথ হবে বৃত্তাকার। তাহলে যখনই কেউ বৃত্তাকারে ঘোরে, তখন তো একটা অপকেন্দ্র বলের অভিকেন্দ্র বলের প্রথম প্রয়োজন হয়। দিক পরিবর্তন করতে গেলে তো একটা অভিকেন্দ্র বল লাগে। যে কোনো কণা যখন বৃত্তপথে ঘোরে, তখন তার ঘোরানোর জন্য অভিকেন্দ্র বলের দরকার হয়। এখানে দেখো তো দেখি, কেন্দ্র বরাবর অভিকেন্দ্র বল কে দিচ্ছে? কোন ফোর্স? এই যে এফ বলছি, এটা কোন এফ? বুড়ো আঙুলের এফ নয়। তাহলে এই এফটা কি? এফটা কি এখানে? চৌম্বক বল। তার মানে কোনো আহিত কণা যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে ঘোরে এবং লম্বভাবে যদি প্রবেশ করে, তাহলে আহিত কণাটি ধীরে ধীরে একটা বৃত্তাকার পথে ঘুরতে শুরু করে। এবং এই বৃত্তপথে ঘোরার জন্য যে প্রয়োজনীয় প্রয়োজনীয় যে অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়, তার যোগান কে দেয়? চৌম্বক বল দেয়। আমরা যখন কোনো একটা বাচ্চা বেবি যখন পাশে থাকে, তখন তাদেরকে হাতে করে এরকম করে টেনে 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 ঘোরাতে থাকি। এইভাবে ধরো ঘোরাতে থাকি, ঘোরাতে থাকি না, থাকি না, এরকম করে মাঝে মাঝে এরকম ঘোরায় ধর, এরকম ঘোরাচ্ছি, ওকে ধরে এরকম ঘোরাচ্ছি। তখন অভিকেন্দ্র বল কে দেয়? আমার হাত দেয়। বারবার কেন্দ্র বরাবর আমি ওকে টানি। তাহলে এখানেও সেরকম, যে চৌম্বক বল কিন্তু অভিকেন্দ্র বলের যোগান দেয়, যাতে করে কণাটি তার বেগের মান অপরিবর্তিত রেখে দিক পরিবর্তন করে। বেগের মান কেন অপরিবর্তিত থাকে বলো তো দেখি? কারণ চৌম্বক বল হচ্ছে একটি কার্যহীন বল। আগের দিন আমরা আলোচনা করেছিলাম না করিনি? যদি কার্যহীন হয়, তাহলে তার গতিশক্তি কোনোভাবে কমবে না, বাড়বে না। তাহলে হাফ এম ভি স্কোয়ার ফিক্স থাকবে, তাহলে ভিও ফিক্স থাকবে। তাহলে এখানে কি মজার ঘটনা পেলাম? তাহলে ঘটনাটা ঘটলো কি, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তাহলে কি ঘটলো? এখানে আমরা দেখতে পেলাম, যখন আহিত কণা একটি লম্বভাবে ক্রিয়াশীল সুষম চৌম্বক ক্ষেত্রে সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তখন চৌম্বক বল সর্বদা কণার তাৎক্ষণিক বেগের দিকে, সেই মুহূর্তের যে বেগ, তাৎক্ষণিক বেগের দিকের লম্বভাবে ক্রিয়াশীল হয়। ক্রিয়াশীল হয়। ফলে আহিত কণাটি আহিত কণা একটি বৃত্তাকার পথে ঘুরতে শুরু করে। এক্ষেত্রে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয়
অভিকেন্দ্র বলের যোগান, অভিকেন্দ্র বলের যোগান কে দেয়? চৌম্বক বল দেয়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, এক্ষেত্রে কণার বেগের দিক পরিবর্তন হলেও দ্রুতির কোনো পরিবর্তন হয় না। দ্রুতিটা কি গো? বেগের মান। দ্রুতির কোনো পরিবর্তন হয় না। এবার যদি আমরা ছোট্ট করে জিজ্ঞেস করি হোয়াই, কারণ আমরা এটা অলরেডি ডিসকাস করেছি। কি ডিসকাস করেছিলাম? ডিসকাস করেছিলাম যে চৌম্বক বল কার্যহীন বল। চৌম্বক বল কার্যহীন বল। তাই কোনো কণার চৌম্বক ক্ষেত্রে গতিশক্তি বাড়ে বা কমে না। গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কোয়ার। এইটা তোমার কনস্ট্যান্ট থাকে। এইটা যদি কনস্ট্যান্ট থাকে, যদি ধ্রুবক থাকে, এম তো ধ্রুবক, তাহলে ভিও কনস্ট্যান্ট থাকবে। এই ভিটা কি? এটা হচ্ছে বেগের মান। তার মানে কি? দ্রুতি। তাই দ্রুতির কোনো পরিবর্তন হয় না। এবার দেখো, যদি কেউ বৃত্তাকার পথে ঘোরে, তখন তার উপর আর একটা কি বল ক্রিয়াশীল হয়? অপকেন্দ্র বল। তার মানে ধরে নিলাম, মনে করি কিউ আধান বি সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে ভি বেগে প্রবেশ করলো। প্রবেশ করে যে বৃত্তাকার পথ অনুসরণ করে, তার বেগ, তার ব্যাসার্ধ সমান ধরলাম আর হয়। আর হলে আমরা কি লিখতে পারি? ছবিটা দেখো, এটা যদি বৃত্তপথ হয়, এটা কিউ আধান, এর এম ভর ধরে নাও, তাহলে এখানে একটা আধান আছে এম ভর কিউ আধান। এই আধানটা কি হচ্ছে? এই বরাবর তার বেগ হচ্ছে ভি, আর তার এই ব্যাসার্ধ হচ্ছে আর। এবার বলো তো দেখি, তার এই বরাবর বল কে দিচ্ছে? এই বলটাকে কি বলা হয়? এটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স, কেন্দ্রাতিক বল, অভিকেন্দ্র বল। আর যেই এদিক বরাবর ঘুরতে শুরু করছে, তখন বাইরের দিকে কি ফোর্স পাবো? আর আমরা কি জানি? অপকেন্দ্র বলের ফর্মুলা কি? এম ভি স্কোয়ার বাই আর। বা অভিকেন্দ্র বলের ফর্মুলাও তাই, এম ভি স্কোয়ার বাই আর। ব্যালেন্স করে রাখতে হবে। তাহলে এই যে এম ভি স্কোয়ার, বা এটা অপকেন্দ্র বল এইদিকে ক্রিয়াশীল হবে যদি অন্য কোনো কণা এর উপর বসে থাকে। নাও, এখানে অভিকেন্দ্র বল কে দিল? অভিকেন্দ্র বল সমান হচ্ছে চৌম্বক বল, সেটা কি? কিউ ভি বি সাইন 90 মানে 1। আর অভিকেন্দ্র বলের ফর্মুলা কি হয়? এম ভি স্কোয়ার বাই আর সমান কি? কিউ ইন্টু ভি ইন্টু ভি। তাহলে যে অভিকেন্দ্র বলের ফর্মুলা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, সেই ক্লাস 11-এর ফর্মুলা এম ভি স্কোয়ার বাই আর, সেটা এখন কি রূপে এলো? সেটা চৌম্বক বলের রূপে এলো। তাহলে এই পেলাম আমরা ফর্মুলা, এম ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে কিউ ভিবি। তাহলে ভিবি কেটে দাও, ভিবি কেটে দিলে হবে এম ভি বাই আর সমান হচ্ছে কিউ ইন্টু বি। এবার দেখো, কেউ যদি একটা
আর ব্যাসার্ধের বৃত্তপথে যদি বন 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 করে ভি স্পিডে ঘুরতে থাকে, তাহলে তার কৌণিক বেগ যদি ওমেগা হয়, তাহলে ওমেগা, ভি, আর এদের মধ্যে সম্পর্ক কি? ভি সমান ওমেগা ইন্টু আর, আমরা জানি। তাহলে দেখো, ভি এর জায়গায় আমরা ওমেগা আর বসাতে পারি। তাহলে এম ইন্টু ওমেগা আর বাই আর সমান হচ্ছে কিউবি। তাহলে ওমেগা সমান কি? এই আর আর কাটলো, কিউবি বাই এম। তাহলে এটা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। এটাকে বলা হয় কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। এবার এবার আমরা কি জানি এটা ওমেগা সমান 2 পাই ইন্টু এফ? এটা হচ্ছে এমনি কম্পাঙ্ক। তাহলে এইটা সমান পেয়েছি কিউবি বাই এম। তাহলে এফ সমান কম্পাঙ্ক সমান কিউবি বাই 2 পাই এম। তার মানে এইটা হচ্ছে 1 সেকেন্ডে ক পাক খাবে। এরকম এরকম করে যে ঘুরছে এইদিকে যে ঘুরছে, সে 1 সেকেন্ডে কত পাক খাবে, সেইটার ফর্মুলা এটা। এইটাকে বলা হয়, এটা হচ্ছে ঘূর্ণন কম্পাঙ্ক। এই কম্পাঙ্কের আর একটা নাম হচ্ছে সাইক্লোটন কম্পাঙ্ক। এইটার নাম হচ্ছে সাইক্লোটন কম্পাঙ্ক। আর আমরা এটাও জানি যে পর্যায়কাল যদি টি হয়, কম্পাঙ্ক যদি এফ হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে টি সমান 1/f। মনে আছে না ভুলে গেছো সব? তাহলে এইটা সমান হবে 2 πm/কিউবি। তাহলে এখানে দেখতে পাচ্ছ 1 সেকেন্ডে কত সেকেন্ডে এক পাক ঘুরবে বা 1 সেকেন্ডে কত পাক ঘুরবে, সেটা কি কণার বেগের উপর নির্ভরশীল? বেগ কি আছে ফর্মুলায়? তাহলে এখানে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা জিনিস দেখতে পাচ্ছি যে পর্যায়কাল মানে এক পাক ঘুরতে কত টাইম লাগে, বা কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে কত পাক ঘোরে। এই দুটো জিনিস যে আমরা দেখতে পাচ্ছি, এই দুটোই কার কার উপর নির্ভরশীল? এম এর উপর নির্ভরশীল, কিউ এর উপর নির্ভরশীল, বি এর উপর নির্ভরশীল। বি যত বাড়ে তত তোমার টাইম পিরিয়ড কমে, মানে তত বেশি বেশি পাক খাবে 1 সেকেন্ডে। ভর যত বাড়ে তত তোমার টাইম পিরিয়ড বেড়ে যায়, মানে ধীরে 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 পাক খাবে। আধান যত বাড়ে তত তোমার কম্পাঙ্ক বাড়ে, পর্যায়কাল কমে। তার মানে আধান যত বাড়বে তত বেশি চৌম্বক বল হবে, সে স্যাটার স্যাট ঘুরবে। কিন্তু এখানে এদের উপর নির্ভরশীল, এদের উপর নির্ভরশীল আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি এদের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? এম বাড়লে মাস বেড়ে যাচ্ছে, তার মানে কি টাইম পিরিয়ড কমে যাবে, সরি টাইম পিরিয়ড বেড়ে যাবে। টাইম পিরিয়ড বেড়ে যাবে, টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে হচ্ছে স্লো হবে, তার মানে হচ্ছে কম্পাঙ্ক কমে যাবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, যদি আমার কিউ বেড়ে যায় বা বি বেড়ে যায়, তাহলে কিউ বাড়ছে মানে চৌম্বক বল বাড়ছে, বি বাড়ছে মানেও চৌম্বক বল বাড়ছে। তাহলে ঝ্যাটা ঝ্যাট ঘুরবে, তার মানে টাইম পিরিয়ড কমে যাবে, স্যাটা স্যাট পাক খাবে। এইটা হয়ে যাবে ফাস্ট। ফাস্ট হয়ে গেলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। কিন্তু এই যে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোথাও বেগ নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সাইক্লোটন কম্পাঙ্ক, যে কম্পাঙ্কের কথা বলছি, এফ সমান হচ্ছে 2 πm/কিউবি। এই যে সরি কিউবি বাই 2 πm। এফ সমান যেটা পেলাম কিউবি বাই 2 πm। এই ফর্মুলায় আমরা দেখতে পাচ্ছি যে সাইক্লোটন কম্পাঙ্ক এটা কিউ
বি এম এর উপর নির্ভরশীল? নির্ভরশীল, কিন্তু কণার বেগের উপর নির্ভরশীল নয়। কণার বেগের উপর নির্ভরশীল নয়। হোয়াই? প্রশ্ন হচ্ছে হোয়াই। তাহলে যদি সুষম চুম্বক ক্ষেত্র হয়, একটার বেগ ধরে নাও ভি, আর একটাকে ছেড়ে দিলাম একই জায়গা থেকে সুষম চুম্বক ক্ষেত্রে, আর একটার বেগ হলো ধরে নাও 2v। তাহলে একটার বেগ ছিল ভি, আর একটার বেগ হলো 2v। তাহলে কি এমন হবে, কি এমন হবে যাতে করে এদের কম্পাঙ্ক একই থাকবে, এদের পর্যায়কাল একই থাকবে, যদি চৌম্বক ক্ষেত্র বি হয় আর আধান যদি কিউ হয়। এখানেও বি চুম্বক ক্ষেত্র, আধান কিউ। তাহলে কিভাবে এটা বেগের উপর নির্ভরশীল নয়, সেটা আমরা নেক্সট ডেতে বুঝবো। সো এটা তোমরা ভেবো, থিঙ্ক। ওকে, তাহলে কি ভাববে? তাহলে হোম ওয়ার্ক নয়, হোম ওয়ার্ক নয়, হোম থিঙ্কিং। কি? যে কেন এফ কণার বেগের উপর নির্ভরশীল নয়? নির্ভরশীল নয় মানে কি? বেগ বাড়লে তাতেও টি কমে না কেন? এগুলো ভেবো। ওকে, চলো গুড নাইট তাহলে। নেক্সট ক্লাসে আমরা এখানে কিছু ইকুয়েশন গুলো আমরা করব, ডেরিভেশন, আর সাইক্লোটন সম্বন্ধে আমরা বুঝবো। সাইক্লোটন যন্ত্রটা কি করে, কত এনার্জি পাওয়া যায়, কত গতিশক্তি পাওয়া যায়, কি জিনিস, এই সমস্ত সম্বন্ধে একটু আমরা ডিটেল বুঝবো। ওকে।